নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে সুবোধ ঘোষের একটা গল্প পড়ব। অনবরত আমাদের সমাজে বিভিন্ন তলার মানুষদের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে। সেগুলো নানা দৃশ্যপটের মতো আমাদের সামনে কখনো সিনেমা, কখনো খবরের কাগজ, কখনো আরও বিভিন্ন মাধ্যম থেকে চলে আসে। সেই রকমই একটা নিচুতলার দৃশ্যপট, ঘটনা, কিছু মানুষ, তাদের গল্প। সুবোধ ঘোষের অনধিকার প্রবেশ। বিকেল থেকে আকাশে মেঘ জমেছে একটু একটু করে। সন্ধ্যা হতে না হতেই জমাট অন্ধকারের ছায়া নেমে এলো শহরের বুকে। বাদলা হাওয়ার দমক আসছে হু হু করে দিকবিদিকের খেয়াল না রেখে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুধু ছড়িয়ে দিচ্ছে পথচারীদের গায়ে। এমনি দিনে প্রিয়তোষ চলেছে হনহন করে একটি গলি দিয়ে। বর্ষা রাতেও গলির মধ্যে চলেছে অবিরাম জনপ্রবাহ। ধাবমান জনতাকে পেয়ে বসেছে কি যেন একটা নেশার আমেজ। কত রকমের লোক, কে তার খবর রাখে? অন্ধকার বাড়িয়ে দিয়েছে গলির মর্যাদা। দিনের আলোয় সেখানে ডাক দিয়ে যায় বুড়ো ফিরিওয়ালা, ছন্দের টুংটাং তোলে কালীঘাট ফেরত রিকশাওয়ালা। বাড়িগুলোর বড় বড় নম্বর অন্ধকারে বেশ দেখা যাচ্ছে। সারাদিনের উদাস গৃহবীথিকা জেগে উঠেছে আনন্দের প্রমত্ততায়। 11 নম্বরে প্রিয়তোষ ঢুকে পড়ল। সংকীর্ণ ঘরে নোংরা মাদুর বিছানো মেঝেতে বসে আছে এক ষাঁড় লোক। সামনে নড়বড়ে তক্ত পোষে এক স্থূলাঙ্গী প্রৌঢ়া স্ত্রীলোক পেঁয়াজ কুচিয়ে চলেছে। একটা লোক সকলের ফরমাস মতো গেলাস, পেঁয়াজ, মুড়ি আর কাঁচা লঙ্কা এগিয়ে দিচ্ছে। দলের সবাইকে চেনে প্রিয়তোষ। পুলিনবাবু পানপাত্র হাতে স্থূলাঙ্গীর সঙ্গে নিম্নস্বরে কথা বলছেন। অতুলবাবু পা ছড়িয়ে বসে আছেন, মুখে বিদ্রূপের হাসি। মুখে চোখে বড় মানুষই ভাব, স্বতঃসিদ্ধ রায়। গা ঘেঁষে বসে আছে গ্যাস মিস্ত্রি শিবশরণ আর জুট মিলের কুলি রমজান। যারা লোকনিন্দার ভয় করেন তাদের মুখ একবার জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ভিড় কমলেই তারা ঢুকবেন। প্রিয়তোষ সফেন তাড়ির পাত্রে চুমুক দিচ্ছে একটু একটু করে। ঘর প্রায় খালি। মাঝে মাঝে এক ঝলক ঠান্ডা হাওয়া আধখোলা দরজা দিয়ে এসে সকলের ঝিমিয়ে পড়া উৎসাহকে নাড়া দিয়ে যাচ্ছে। রমজান মিয়া মিষ্টি গলায় গান ধরেছে, মেহেরবানি হুসন কি নয়া জওয়ানি দেখকর। গেলার সাথে প্রিয়তোষ চোখ বুজে স্বপ্ন দেখছে। ফাঁকা মাঠের মধ্যে সারি সারি রুক্ষমূর্তি খেজুর গাছ। তাদের ছিন্ন ভিন্ন অঙ্গ থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রস। বাবুজি। ঘরের বাইরে চাপা গলার আওয়াজে প্রিয়তোষের চমক ভাঙল। ভেতরে তখন দু একজন মাত্র রয়েছে। স্থূলাঙ্গী নেশায় বুঁদ হয়ে ঘুমোচ্ছে। মিনতি ভরা কণ্ঠে আবার শোনা গেল, বাবুজি, বাবুজি। বিষণের ডাক প্রিয়তোষকে ফিরিয়ে আনলো স্বপ্নের আবর্ত থেকে। সন্তর্পণে দরজা খুলে সে বাইরে এলো। গলির দুপাশের বাড়িগুলি অন্ধকারে সমাধিস্থ হয়ে আছে। সন্ধ্যাবেলার হঠাৎ জেগে ওঠা প্রাণ রাত্রির গভীরতার সঙ্গে নিষ্প্রভ হয়ে আসছে। অন্ধকারে ছায়ার মতো দেখা যাচ্ছে বিষণের দীর্ঘ মূর্তি। ফালি চাঁদের মতো গলির মোড়ে রাস্তার বাতিটা ঘোলাটে আলো ছড়িয়ে দিয়েছে। বিষণ আর প্রিয়তোষ চলেছে সেই দিকে। অন্ধকারে হাঁপিয়ে উঠছে তারা। সে রাত্রের অন্ধকারের ঢেউ যেন শহরের বুকে কালির বন্যা বইয়ে দিল।
ঘন মেঘের পর্দা ধীরে ধীরে যেন নেমে আসছে পৃথিবীকে ঢেকে দিতে। জনহীন রাজপথগুলি অতিকায় সরীসৃপের মতো পড়ে আছে অসাড়ে। নিস্তব্ধ অন্ধকারে পথের ঠিকানা যেন থেকে থেকে হারিয়ে যাচ্ছে। প্রিয়তোষ চলেছে অন্ধের মতো বিশ্বজগৎকে সর্বাঙ্গ দিয়ে অনুভব করে। তালুকদার বাবুদের দেউড়িতে 1টার ঘণ্টা বেজে গেল। তাদের পথ চলা যেখানে শেষ হলো সেখানে তখন শোনা যাচ্ছে ক্ষীণ কণ্ঠস্বরের করুণ আর্তনাদ। 2-3খানা অ্যাম্বুলেন্স কার দাঁড়িয়ে আছে। কুলিরা একটার পর একটা মুমূর্ষু লোক এনে গাদাগাদি করে রাখছে তার মধ্যে। একটা উগ্র ভ্যাপসা গন্ধ ঠান্ডা হাওয়ার সঙ্গে নাকে এসে লাগছে। নোংরা বস্তি, তরকারির খোসা আর ভাতের ফ্যান চারিদিকে ছড়ানো, তার সঙ্গে কিছু কিছু ইঁদুরের নাড়ি ভুড়ি। বাড়িওয়ালা ট্যাক্স দেয় বটে, কিন্তু ধাঙুর ম্যাথররা নিতান্ত দয়াপরবশ হয়ে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে দিয়ে যায়। বস্তির বাসিন্দা সকলেই সামান্য চাকুরে। সুশীলবাবু ছাপাখানায় কাজ করেন, গৌরবাবু কাজ করেন মারোয়ারির গদিতে, ফটিকবাবু স্কুলে মাস্টারি করেন। এছাড়া পরাণবাবু, হৃদয়বাবু, শীতলবাবু 3জনেই স্টেশনে হকারি করেন। মা ষষ্ঠীর কৃপা সকলের ঘরেই আছে। 7 শিকে ভাড়ার আলো বাতাসহীন ঘরে স্বামী স্ত্রী আর 5-7টি ছেলে মেয়েতে কোনো রকমের রাত কাটানো হয় মাত্র। মেয়েদের বিয়ে হয় না। 8 হাত সরু পাড় কাপড় পরে মা বাপের কড়া শাসনে তারা ঘরের মধ্যে বসে থাকে। সুযোগ পেলেই বাইরে আসে, ছেলেদের দিকে তাকায় আর হাসে। ছেলেরা কোড়া ধুতির ওপর নতুন কেনা পাঞ্জাবি চড়িয়ে ঘাড় ছেটে বাপের ভয়ে কাজের চেষ্টায় বেরিয়ে যায়। বিকেল হতে না হতেই ফিরে এসে মেয়েদের সঙ্গে আলাপ জমাতে চেষ্টা করে। বস্তির মধ্যে সবচেয়ে ভালো ঘরে থাকে প্রিয়তোষ। 2.5 টাকা ভাড়ার ঘরটিতে দরজা ছাড়াও 2টি জানলা আছে। প্রিয়তোষের পেশা গল্প লেখা। জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তার লেখাকে দিয়েছে এক অসহ্য সম্পদ। সে লেখার মধ্যে প্রেমের চিহ্ন নেই। বিষণ কোথা থেকে এসে জুটেছে প্রিয়তোষের সঙ্গে। 1 চোখ কানা, সারা মুখে বসন্তের দাগ, বুড়োকে দেখে তার মায়া হয়েছিল। তখন থেকেই তার হাতেই সে তুলে দিয়েছে সংসারের ভার। প্রতিবেশীদের সম্বন্ধে তার বিশেষ কৌতূহল নেই। মাঝে মাঝে ফটিকবাবু আসেন খোঁজখবর নিতে। যুদ্ধের প্রসঙ্গ নিয়ে আলাপ শুরু হলে জিনিসপত্রের চড়া দামে এসে তা থেমে যায়। ফটিকবাবু বলেন, বস্তির পাঠ এবার উঠল ভায়া। বোমার ভয় আমার নেই, না খেয়ে শুকিয়ে মরাকেই আমার যত ভয়। 8টা বাজলেই তিনি বিদায় নেন। অন্ধকারে তার শীর্ণ অভাবমলিন মূর্তি মিলিয়ে যায়। প্রিয়তোষ এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকে। দুপুরবেলা বস্তির গোলমাল অনেকটা থেমে যায়। ছেলে মেয়েদের বাপেরা ধুকতে ধুকতে কাজে বেরিয়ে যায়। অকাল বার্ধক্যে শীর্ণ মায়েরা ব্যবহার জীর্ণ যন্ত্রের মতো একটার পর একটা সংসারের কাজ করে যায়। বড় মেয়েরা অন্ধকার ঘরের কোণে বসে ভয়ে ভয়ে অঙ্গের স্বাস্থ্য খুঁজে খুঁজে দেখে। ছোট ছেলেরা কলতলায় কাকতারায় খেলা করে। 2.5 টাকার ঘরে বসে প্রিয়তোষ গল্প লেখে তাদের বিষয়ে, যারা 2.5 কোটি টাকার মালিক, যারা প্রভুত্ব করে 2.5 লক্ষ লোকের ওপর। লিখতে লিখতে বিকেল হয়ে যায়। সে মুখ তুলে দেখে গৌরবাবুর মেয়েটা মিছিমিছি হেসে চলে যাচ্ছে। আজ রাতের ব্যাপারটা প্রকাশ পেল বিষণের মুখ থেকে। পরাণবাবু সেদিন একটু সকাল সকাল ফিরছেন কাজ সেরে। বস্তির কাছাকাছি একটা অন্ধকার গলিতে বিড়ি ধরাবার জন্য দেশলাই জ্বালতেই তিনি দেখলেন অদূরে গ্যাস পোস্টের আড়ালে কারা লুকোবার ব্যর্থ চেষ্টা করছে। বীরত্ব দেখাবার এমন সুযোগ পরাণবাবু ছাড়লেন না।
হুঙ্কার দিয়ে অগ্রসর হতেই কে একজন সবেগে উধাও হয়ে গেল। আর একটা কাঠি জ্বালতেই থামের সঙ্গে প্রায় মিলিয়ে যাওয়া বেপথমতি বেলাকে তিনি দেখে বিস্মিত হলেন। ডুরে শাড়ির সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পরা, চোখে কাজল, পরিপাটি করে খোঁপা বাঁধা আমতলা বস্তির গৌর সিংহীর মেয়ে বেলাকে আর চেনা যায় না। পরাণবাবুর সঙ্গে বেলা তো বাড়ি ফিরল। তার অভিসার রাত্রির সঙ্গী শীতলবাবুর ছেলে গণেশ অন্ধকারে কোথায় গা ঢাকা দিয়েছে। রাত 10টায় মারোয়ারির কবলমুক্ত গৌরবাবু বাড়ি এসে হাঁপানি জীর্ণ দেহে যেন নতুন করে শক্তি ফিরে পেলেন। মেয়েকে ঘা কতক দিয়ে তিনি দমকলের মতো সবেগে গালাগালির তোড় ছাড়লেন শীতলবাবুর উদ্দেশ্যে। শীতলবাবু নিশ্চেষ্ট থাকার পাত্র নয়। তার সোনার চাঁদ ছেলে নিরপরাধ, গৌড়ের মেয়েই শীঘ্র বাজার তুলবে, এই সদম্ভ উক্তি তিনি করাতে একটা হাতাহাতির সূত্রপাত হয়। বস্তির বাসিন্দারাও কোনো না কোনো পক্ষ অবলম্বন করলেন। হাতাহাতি ক্রমে লাঠি দা নিয়ে মারামারিতে পরিণত হলো। খবর পেয়ে অবিলম্বে ছুটে এলো অ্যাম্বুলেন্স কার। সুশীলবাবুরা সদলে যাত্রা করলেন হাসপাতালের দিকে। সকলের অলক্ষ্যে প্রিয়তোষ তার নিজের ঘরে ফিরে এলো। একটু পরে অ্যাম্বুলেন্সের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই ভাঙা কাঁসার মতো ঝরঝরে গলার শব্দে সে চমকে উঠল। সে শব্দে মধ্যরাত্রির ঘন অন্ধকারটাও যেন খান খান হয়ে গেল। সুশীলবাবুর স্ত্রী সুতিকা জ্বরে ভুগে ভুগে অস্থি চর্মসার হয়েছে। পরাণবাবুর স্ত্রী 2 বছর থেকে ভুগছেন হার্টের অসুখে। শীতলবাবুর স্ত্রীর ফুসফুসে ক্ষয় ধরেছে। আজ রাতে কর্তাদের রণতাণ্ডব তাদের চিত্তেও এনে দিয়েছে কুৎসিত এক কলহের প্রেরণা। লণ্ঠনের ধোঁয়াটে আলোর সামনে বসে লিখছে প্রিয়তোষ। বস্তির গৃহিণীরা রণে ভঙ্গ দিয়ে প্রস্থান করেছেন। গৌরবাবুর মেয়ের কান্না থেমে গেছে। লেখা থামিয়ে প্রিয়তোষ তাকিয়াছে আকাশের দিকে। কখন ভোরের আলো ফুটবে? মাঝে মাঝে শোনা যাচ্ছে পুলিশের ভারী বুটের শব্দ, ইঞ্জিনের বাঁশি আর রিকশার টুংটাং। ভোরের আলোয় দেয়ালে হেলান দিয়ে প্রিয়তোষ স্বপ্ন দেখছে। বেলা শ্বশুর বাড়ি যাচ্ছে, পরনে ডুরে শাড়ি, পরিপাটি করে খোঁপা বাঁধা। একটা একটা দিন করে এরপর বর্ষা কেটে গেল। আকাশের মেঘলা ভাব কেটে নতুন রূপ বেরিয়ে পড়ল। আমতলা বস্তির নোংরা আবহাওয়ার ওপরেও শরতের সোনালি হাসির ছায়া পড়ল। বিবর্ণ খোলার চালে মেঘমুক্ত আকাশের নির্মল রোদ ছড়িয়ে পড়েছে। পাশের ডোবাটাতে ব্যাঙের একটানা ডাক থেমে গেছে। বস্তির প্রাণীদের বেসুরো জীবনেও যেন কার সোনার কাঠির ছোঁয়া লেগেছে। প্রায় দেখা যায় ফটিকবাবু দরজায় দাঁড়িয়ে গুনগুন করছেন, সুশীলবাবু কাজে যাচ্ছেন একটা টগপা গান গাইতে গাইতে। গৃহিণীদের রুক্ষ মুখেও প্রসন্নতার হাসি ফুটে উঠেছে। এই কুড়িয়ে পাওয়া আনন্দের ধাক্কা সামলাতে পারলেন না কেবল গৌরবাবু। একদিন কাজ থেকে ফিরে প্রবল কাশির দমকে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। বিত্তহীনের ঘরে মরবার দিনেও ডাক্তার ডাকার কথা সহজে কারও মনে হয় না। ফিট হওয়া তো একটা সামান্য ব্যাপার। সাবিত্রী মেয়ে বেলাকে ডেকে দিলেন বাপের মাথায় জল দিয়ে হাওয়া করতে। জ্ঞান হলে রান্না তৈরি না দেখলে ক্ষুধার্ত স্বামী অনর্থ ঘটাবেন। বেলা হাওয়া করছে প্রায় 1/2 ঘণ্টা ধরে। মুদিত নেত্র গৌরবাবু নিঃশ্বাস ফেলছেন ধীরে ধীরে। ঘরের মধ্যে কুপি জ্বলছে, তাতে আলোর চেয়ে ধোঁয়াই বেশি হয়েছে। সুশীলবাবুরা ঘরের মধ্যে ভিড় করে বিজ্ঞের মতো মন্তব্য করছেন। হৃদয়বাবু ছেলেবেলা স্বাস্থ্য রক্ষা পড়েছিলেন। বললেন, ব্লটিং কাগজের ধোঁয়া গৌড়ের নাকে দাও। পরাণবাবু নাড়ি দেখে বললেন, অবস্থা ভালো নয়। গলির মোড়ে
জ্ঞান কোবরেজকে ডাকতে পাঠাও। ঘরের এক কোণে সাবিত্রীর চাপা কান্না শোনা যাচ্ছে। অভুক্তভোগীরা নিম্ন গলায় আশ্বাস দিচ্ছে। সুশীলবাবুর স্ত্রী বেলাকে দেখিয়ে বললেন, ওই ডাইনির জন্যই বাপের প্রাণটা গেল। রোগী দেখে প্রিয়তোষ কিন্তু চমকে উঠল। তার সাড়া পেয়ে বেলা মাথা নিচু করে আরও জোরে হাওয়া করতে লাগল। বিষণকে নিয়ে প্রিয়তোষ ছুটল ডাক্তার ডাকতে। মাঝরাতে ডাক্তার পাওয়া শক্ত ব্যাপার। অনেক সাধ্য সাধনার পর এক নামকরা ডাক্তার আসতে রাজি হলো। দক্ষিণা 85 টাকা, 64 টাকা ফি, তার ওপর রাতের মজুরি 16 টাকা আরও বেশি, আর পেট্রোল খরচ 5 টাকা। ডাক্তার বললেন, 100 টাকার কমে রাতে আমি নড়ি না মশাই। গরিব বলেই ছেড়ে দিলাম কিছু। টাকাটা যেন মার না যায়, দেখবেন। বস্তির লোকেদের আমি একটুও বিশ্বাস করি না। ভিজিটের বহর শুনে প্রিয়তোষের মনটা একবার শঙ্কিত হয়ে উঠলেও সে তখনই সামলে নিল। তার মায়ের 2-1খানা হালকা গহনা তার কাছে তখনও আছে। ভাবী পুত্রবধূর জন্য তার আশীর্বাদ। প্রিয়তোষ যা সন্দেহ করেছিল তাই হলো। ডাক্তার বললে, সন্ন্যাস, এ রোগ সারবার নয়। প্রিয়তোষবাবু, আপনি আমাকে অনর্থক ট্রাবল দিলেন। রোগ সারাতে না পারলেও টাকাটা গুনে নিতে ডাক্তার একটুও ইতস্তত করল না। তার বিদায় নেওয়ার ঘণ্টা চারেকের মধ্যেই গৌরবাবুর মৃতদেহ নিয়ে সুশীলবাবুরা বেরিয়ে গেলেন। গৌরবাবুর মৃত্যুতে বস্তির ওপর দিয়ে যেন একটা আচমকা আতঙ্কের ঝড় বয়ে গেল। কেবল শীতলবাবু শত্রুনিপাতে ভগবানের মহিমা কীর্তন করতে করতে থেমে গেলেন। কারণ 1 মাস পরেই তার স্ত্রী শ্মশান যাত্রা করলেন তার চোখের সামনে দিয়ে। দুঃখময় সংসার চালনার ভারী যমনিকা ধীরে ধীরে নেমে এলো তার বিস্ময়াহত দৃষ্টির সম্মুখে। অলস মধ্যাহ্নের মতো ম্লান জড়তা এসে আচ্ছন্ন করেছে প্রিয়তোষকে। এখন বেশিরভাগ সময়ই সে ঘরে বসে আনমনে কাটায়। 11 নম্বরে যেতে ভালো লাগে না। স্থূলাঙ্গীর স্থূল রসিকতা, নাকিসুরে আপ্যায়ন তাকে আর প্রলুব্ধ করে না। সন্ধ্যার একটু আগেই বস্তি ছাড়িয়ে দূরে সে পার্কে গিয়ে শুয়ে থাকে পাম গাছের নিচে। চানাচুরওয়ালা হাঁক দিয়ে যায়। ভিখারি ছেলে মেয়ের গলা ভাঙা গান কানে আসে। পার্কের ভেতর লাল সুরকি ঢালা চওড়া রাস্তা। হাস্যকোলাহলে মুখর করে চলেছে সন্ধ্যা বিহারিণী ভদ্রবাড়ির মেয়েরা। পশ্চিম আকাশের লাল রং এসে লুটিয়ে পড়েছে তাদের বিচিত্র শাড়ির গায়ে। প্রিয়তোষ ভাবে, রামবাবুর মেয়ে সরু পার মোটা শাড়ি পরে এখন হয়তো রান্না চড়িয়েছে। 8 হাত শাড়ি পরে বেলা হয়তো কলে জল ধরছে। ভিখিরি মেয়েগুলো এতক্ষণে উনুনে চাল ফুটিয়ে নিচ্ছে। ঘরে এসে সারা রাত প্রিয়তোষের কলম আর থামে না। বিষণ অনুযোগ করে বলে, এইবার বহুমাকে নিয়ে এসো বাবুজি, আমি একলা আর পারি না। প্রিয়তোষ হাসে। কলম কিন্তু থামে না। খোলা জানলা দিয়ে শিশির ভেজা হাওয়া আসে। লেখা থামিয়ে একবার সে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আর বাইরের দিকে তাকিয়ে থাকে। অন্ধকার বস্তির প্রাঙ্গণে রুক্ষ চুলে ভরা করুণ মুখ হাওয়ায় ভেসে উঠছে না। প্রিয়তোষ অনুভব করে বেলা তার দিকে তাকিয়ে আছে পলকহীন চোখে। যে উদ্যম একদিন তাকে জীবনের পথে উৎসাহী পথচারী করে তুলেছিল, তার যেন সমাধি হয়ে আসছে। জগতের সর্বত্র চলেছে সেই একই আহ্বান আর প্রত্যাখ্যান, দুরাশা আর আশাভঙ্গের অর্থহীন খেলা। বস্তির ঘরখানি হয়ে উঠল তার শেষ আশ্রয়। সেখানে সে একটানা লিখে চলে তার নতুন লেখা, যা তার জীবনে কোনোদিনই প্রকাশিত হবে না। শরতের মধ্যাহ্ন উত্তাপে প্রখর হয়ে ওঠে।
একটা বাজতেই জুট মিলের বাঁশির আর্তনাদ শোনা যায়। প্রিয়তোষ গৌরবাবুদের দরজায় চুপি চুপি ধাক্কা দেয়। দরজা খুলে দেয় বেলা। সাবিত্রী বলেন, এসো বাবা। আসবাবহীন ঘর। প্রিয়তোষ বসে একটা পিঁড়ি টেনে। বেলার কাজ শেষ হয়নি তখনও। ঝেড়ে মুছে ঘরটিকে সে তকতকে করে তোলে। হাসি, লজ্জা, অভিমান খেলা করে তার মুখে। প্রিয়তোষ কাগজে মোড়া একটা বান্ডিল সাবিত্রীর হাতে দিয়ে তাড়াতাড়ি উঠে যায়। বস্তির বাসিন্দাদের জীবন চলেছে একটানা গ্লানির টানে। মাঝে মাঝে সে তাল ভঙ্গ হয় গৌরবাবুর স্ত্রীর আর্তবিলাপে, শীতলবাবুর সকরুণ আত্ম অনুযোগে। নিরুদ্দিষ্ট গণেশের সন্ধান মেলেনি আজও। শোকাতুর পিতার কটূক্তি বর্ষিত হয় পরাণবাবুর উদ্দেশ্যে। প্রিয়তোষের সবচেয়ে ভালো লাগে ফটিকবাবুকে। 25 টাকা স্কুলের মাইনে ও টিউশনির 10 টাকায় নির্ভর করে তিনি তার নিজের ও গৌরবাবুর সংসারের ভার চালিয়ে নিয়ে যাচ্ছেন। 2.5 টাকা মাইনেতে একটি একটি করে 4টি ছেলে পড়াতে হয় তাকে। 4 বাড়িতে বিদ্যার সঙ্গে তার শরীরের রক্তটুকু যেন শুষে নিচ্ছে। সকল কষ্ট সহ্য করেন তিনি হাসি মুখে। দুঃখের চাকায় নিষ্পেষিত হয়েও তার মুখে ফুটে উঠেছে এক কপট সুখের প্রসন্নতা। অসামাজিক প্রিয়তোষ গৌরবাবুদের ঘরে যাতায়াত করে। সুশীলবাবু বরদাস্ত করতে পারলেন না। শীতলবাবু সব ভুলে গিয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগলেন, গৌড়ের মেয়ের সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী সফল হয়েছে। প্রাঙ্গণে বিচার সভা বসল সুশীলবাবুর নেতৃত্বে। প্রিয়তোষের বিরুদ্ধে 2 দফা অভিযোগ আনলেন শীতলবাবু। সে মদ খায় ও গৌড়ের মেয়ের সঙ্গে তার রহস্যময় সম্বন্ধ। পরাণবাবু বললেন, গৌড়ের মেয়ে আজকাল চওড়া পাড় শাড়ি পরছে, গায়ে জামা থাকে সবসময়। হৃদয়বাবু সাবিত্রীর ঘরের দিকে তাকিয়ে চড়া গলায় মন্তব্য করলেন, আমরা বেঁচে থাকতে চোখের সামনে কোনো কুকাণ্ড বরদাস্ত করব না। ভাবের আতিসাহ্যে তার ফিরি করা সাধা গলাও হঠাৎ বাধা পেয়ে গেল। প্রতিবাদ করলেন শুধু ফটিকবাবু, কিন্তু তার ক্ষীণ স্বর সমবেত কণ্ঠের ধমকে মিশে গেল। তার বিরুদ্ধে অভিযোগ প্রিয়তোষ অস্বীকার করল না। বেলার সঙ্গে তার জীবনের অনুভূতির ফুল একে একে ফুটে উঠছে। সে কেমন করে অস্বীকার করবে? সে সত্যকে আমতলা বস্তির সামাজিক হুঙ্কারে কিছুতেই নামিয়ে অপমানিত হতে দেবে না। আবেগে প্রিয়তোষের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। বস্তির বৈঠক রায় দিল, প্রিয়তোষকে অবিলম্বে বস্তি ত্যাগ করতে হবে। নিজের ঘরে বসে তখন সে লিখে চলেছে তার নতুন লেখা এক মনে। ক্রুদ্ধ বিষণ তার পাশে বসে বলে, রাতের অন্ধকার গাঢ় হলে ঝকঝকে দামি মোটর এসে লাগে বস্তির গায়ে। সুশীলবাবু আর শীতলবাবুর মেয়েরা দামি পোশাক পরে মোটরে বসে। অনেক রাতে তারা ফিরে আসে নোটের তাড়া হাতে নিয়ে। প্রিয়তোষের অন্তরাত্মা ক্ষুব্ধ হয়ে উঠল না। সকলের অলক্ষ্যে অগোচরে ভাঙনের যে ইতিহাস গড়ে উঠছে তার প্রতিরোধ কেউ করতে পারবে না। সে তো উপলক্ষ মাত্র। সকল বিধিনিষেধের অর্গল ভেঙে বেরিয়ে পড়বে নতুন দিনের নতুন লোক। বাংলাদেশের লেখক প্রিয়তোষ শুধু লেখে, লিখে লিখেই ফুরিয়ে যায়। বিদায়ের দিন মধ্যাহ্নে বেলার চোখের দৃষ্টি জালনার ফাঁক দিয়ে অভিনন্দিত করল প্রিয়তোষকে। সুশীলবাবুরা তার গৃহত্যাগ উপলক্ষে একযোগে কাজ কামাই করে গৌরবাবুর ঘর পাহারা দিচ্ছেন। হেমন্তের পড়ন্ত রোদ লুটিয়ে পড়ল দূর মিলের চিমনির গায়ে, ন্যাড়া বেলগাছটার আগায়। বিষণের সঙ্গে চলল প্রিয়তোষ আঁকাবাঁকা পথ দিয়ে। বেলার দৃষ্টি
একান্তভাবে তার মনের মানুষের মূর্তিটিকে শেষবারের মতো খুঁজছিল। ভাগ্যিস বেলা জানে না যে প্রিয়তোষ লেখক মাত্র, মানুষ নয়। জীবনের আহ্বানের সম্মুখে যারা তাদের পৌরুষের ওপর ঘোমটা টেনে দিয়ে চুপি চুপি সরে পড়ে, ওরা শুধু লেখে, জীবন ছেড়ে পালিয়ে যায় বলেই ওরা লেখক। কেমন লাগলো গল্পটা? সমাজের একটা অন্য শ্রেণীর একটা খুব নিয়মিত ঘটা একটা চিত্রপট এই লেখার মাধ্যমে চোখের সামনে যেন অভিনীত হয়ে গেল। প্রিয়তোষ, বেলা আর চরিত্রগুলো যারা তাদের স্বমহিমায় এই মানসপটের নাটকে অভিনয় করে গেলেন এবং সমাজের একটা তলার মানুষের জীবনযাত্রার একটা ছবি আমাদের দেখিয়ে গেলেন, সেটা চিন্তার বটে। যাই হোক, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাতে তো আমরা সেইগুলোকে ওলটপালট করে দিতে কতটা পারবো জানি না, তবু একটা অন্য স্বাদের আস্বাদ পাওয়া গেল। ভালো থাকুন সকলে। আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। শুভরাত্রি।